বর্তমান বিশ্বে সবথেকে আলোচিত একটি দেশের নাম হচ্ছে ফিলিস্তিন। আর এই ফিলিস্তিনের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক বিষয় সম্পর্কে A to Z GS সেন্টারে আজকে বিশদে আলোচনা করা হবে। তবে আলোচনার পূর্বে আমরা এই ফিলিস্তিন রাষ্ট্রটি পৃথিবী তথা এশিয়ার মানচিত্রে কোথায় অবস্থান করেছে সেই অবস্থানটা দেখে নেব। আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের একদম পশ্চিমে এবং ভূমধ্যসাগরের উপকূলে একটি ক্ষুদ্র রাষ্ট্র অবস্থান করেছে, যার নাম হচ্ছে ফিলিস্তিন। আর এই ফিলিস্তিন রাষ্ট্রটি দুটো আলাদা ভূখণ্ডের সমষ্টি, অর্থাৎ দুটো ভূখণ্ড মিলিতভাবে একসঙ্গে নামকরণ করা হয়েছে ফিলিস্তিন। তাহলে ভূখণ্ডটা কি আছে? আমরা এখানে নীল কালারের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলের প্রায় পেটের মধ্যে অবস্থান করেছে ফিলিস্তিনের একটি অংশ, যার নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক। এবং ফিলিস্তিনের আরেকটি অংশ যেটা ইসরায়েলের পশ্চিম দিকে এবং ভূমধ্যসাগরের উপকূলে অবস্থান করেছে, যার নাম হচ্ছে গাজা স্ট্রিপ। আর এই দুটো ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপকে একসঙ্গে বলা হয় হচ্ছে ফিলিস্তিন। আর এই ফিলিস্তিনের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে গাজা স্ট্রিপ রয়েছে, সেই গাজা স্ট্রিপের দুই দিকে রয়েছে ইসরায়েল এবং একদিকে কিছুটা অংশ ইজিপ্টের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করেছে, এবং পশ্চিম দিকটা ভূমধ্যসাগরের দিকে খোলা রয়েছে। আবার ওয়েস্ট ব্যাংক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ওয়েস্ট ব্যাংকের তিন দিক ইসরায়েল দ্বারা বেষ্টিত এবং একটা দিক জর্ডানের সঙ্গে সীমান্ত রয়েছে। আর এই ফিলিস্তিন রাষ্ট্রের যে রাজধানী, সেই রাজধানী ওয়েস্ট ব্যাংকে অবস্থান করেছে, যার নাম হচ্ছে রামাল্লাহ। এছাড়া ওয়েস্ট ব্যাংকের আরেকটি বিখ্যাত শহরের নাম হচ্ছে জেরুজালেম। তাহলে আমরা কী পেলাম? এখানে ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনের রাজধানী রামাল্লাহ অবস্থান করেছে। এছাড়া আর একটি ঐতিহাসিকভাবে বিখ্যাত শহর জেরুজালেমেও তোমার ওয়েস্ট ব্যাংকে অবস্থান করেছে। আর গাজা স্ট্রিপের প্রধান শহরের নাম হচ্ছে গাজা সিটি। আর বর্তমানে যে ফিলিস্তিন রাষ্ট্র রয়েছে সেখানে দুই ধরনের মুদ্রা প্রচলিত রয়েছে। তাহলে কি কি মুদ্রা প্রচলিত রয়েছে? এক ধরনের মুদ্রা প্রচলিত রয়েছে যেটার ইসরায়েলের মুদ্রা, যার নাম হচ্ছে সেকেল, অর্থাৎ ইসরায়েলের সেকেল নামক মুদ্রা ফিলিস্তিনে প্রচলিত রয়েছে। আরেকটি মুদ্রা চালু রয়েছে জর্ডানের, যার নাম হচ্ছে জর্ডান দিনার। তবে ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 1917 থেকে 1947 সাল পর্যন্ত যখন ব্রিটিশরা সেখানে শাসনকার্য পরিচালনা করছিল, তৎকালীন সময়ে ফিলিস্তিনের নিজস্ব মুদ্রা ছিল, যার নাম ছিল ফিলিস্তিন পাউন্ড। কিন্তু বর্তমানে সেই পাউন্ড নামক মুদ্রা ফিলিস্তিনে প্রচলিত নেই। এছাড়া ফিলিস্তিনের মানুষ তোমার আরবি ভাষাতে কথা বলে থাকে, অর্থাৎ ফিলিস্তিনের প্রধান ভাষা হচ্ছে আরবি। এবং ফিলিস্তিনের জনসংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 2025 সাল অনুসারে ফিলিস্তিনের মোট জনসংখ্যা হচ্ছে 54 লক্ষ। আর এই 54 লক্ষ লোক ভাগাভাগি করে কিছু রয়েছে ওয়েস্ট ব্যাংকে, কিছু রয়েছে গাজা স্ট্রিপে। যেমন ওয়েস্ট ব্যাংকের মোট জনসংখ্যা 32 লক্ষ এবং গাজা স্ট্রিপের জনসংখ্যা হচ্ছে 22 লক্ষ। গাজা স্ট্রিপের অঞ্চল ক্ষুদ্র হলেও জনসংখ্যা খুব বেশি, অর্থাৎ গাজা স্ট্রিপ হচ্ছে পৃথিবীর একটি অন্যতম ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। আমরা ফিলিস্তিনের ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে দেখব ফিলিস্তিনের এক দীর্ঘ সুপ্রাচীন ইতিহাস রয়েছে। তবে আমরা প্রথমে দেখব যে ফিলিস্তিন নামটা কোথা থেকে এসেছে। ফিলিস্তিন নামটা এসেছে ফিলিস্তীয় নামক উপজাতি থেকে। আর এই ফিলিস্তীয় যে উপজাতি আছে, এই ফিলিস্তীয় উপজাতি বর্তমান যে গাজা স্ট্রিপ রয়েছে এই গাজা স্ট্রিপ অঞ্চলে দীর্ঘদিন আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1200 শতকে বসবাস করত। এবং পরবর্তী সময় এই ফিলিস্তীয় যে উপজাতি রয়েছে এই ফিলিস্তীয় উপজাতির নাম পরিবর্তন করে রোমান সাম্রাজ্যের লোক তাদের ফিলিস্তিন নামকরণ করেছে। আমরা সেই ইতিহাসও পরবর্তী সময় দেখব যে কিভাবে পরিবর্তন হয়েছে। তার আগে আমরা দেখে নিই যে এই অঞ্চলে প্রথমে কোন ধর্মের লোক বসবাস করত। তাহলে এই যে জর্ডান রয়েছে,
সিরিয়া রয়েছে, লেবানন রয়েছে এবং ইজিপ্ট রয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলে 1300 বিসি থেকে 1250 বিসির মধ্যে ইহুদি সম্প্রদায় বসবাস করত। তাহলে কারা বসবাস করত? ইহুদি সম্প্রদায় সেখানে বসবাস করত 1300 থেকে 1250 বিসির মধ্যবর্তী সময়, কারণ সেই সময় ইহুদি জাতির উৎপত্তি হয়েছিল। এরপরে একটা সময় আসে যখন এই সমগ্র অঞ্চলটি তোমার রোমের দখলে চলে যায়। আর রোমের দখলে চলে গেছিল 64 বিসি থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 64 সাল থেকে 324 খ্রিস্টাব্দের মধ্যে। অর্থাৎ বর্তমানে যে ইসরায়েল এবং ফিলিস্তিন অবস্থান করেছে সেই অঞ্চলে খ্রিস্টপূর্ব 64 বিসিতে রোমান সাম্রাজ্য অঞ্চলটি দখল করে এবং সেই দখলদারি চলছিল 324 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই সময়ই রোমান সাম্রাজ্যের যে রাজারা ছিল বা রোমান সাম্রাজ্য যারা পরিচালনা করত তারা ওই ফিলিস্তীয় জাতিগোষ্ঠীকে ফিলিস্তিন নামকরণ করেছিল। তাহলে ফিলিস্তীয় জাতিগোষ্ঠীকে ফিলিস্তিন নামকরণ করেছিল কারা? যখন রোমান সাম্রাজ্য ওই অঞ্চলে শাসন কার্য পরিচালনা করছিল তৎকালীন সময়। আবার এই সময় আরেকটি ঘটনা ঘটে। এই অঞ্চলে যে ইহুদি সম্প্রদায় ছিল সেই ইহুদি সম্প্রদায়কে রোমানরা বিতাড়ন করে। এর কারণ হচ্ছে খ্রিস্টান ধর্মের যে প্রবক্তা অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি হচ্ছে যীশু খ্রিস্ট। আর এই যীশু খ্রিস্ট ইহুদি ধর্মের একটি মায়ের সন্তান ছিল যীশু খ্রিস্ট। পরবর্তী সময় তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন, ফলে ইহুদিদের সাথে যীশু খ্রিস্টের এক মতবিরোধ সৃষ্টি হয়। ফলে ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। তাই পরবর্তী সময় যারা যীশু খ্রিস্টের অনুসারী ছিল অর্থাৎ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল তারা, বিশেষ করে রোমানরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। ফলে তারা এই অঞ্চলের যে ইহুদিরা ছিল তাদেরকে হত্যা করে, অত্যাচার করে। ফলে তারা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আর রোমানদের পরবর্তী সময়ে এই অঞ্চলে 324 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দের মধ্যে বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করে। অর্থাৎ রোম সাম্রাজ্যের পতনের পর বাইজেন্টাইন সাম্রাজ্য অঞ্চলটিকে দখল করে এবং বাইজেন্টাইন সেখানে দীর্ঘদিন শাসনকার্য পরিচালনা করেছে 324 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর সপ্তম শতকে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে। আর যখন এই অঞ্চলটি ইসলামিক অর্থাৎ আরবীয় যারা রয়েছে তারা দখল করে, তৎকালীন সময় থেকে ফিলিস্তিনিরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন বা ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফলে সমগ্র অঞ্চলটিতে ইসলামিক যে ফিলিস্তিন তারা বসবাস করতে থাকে এবং ইসলামিক শাসনের পতন হলে এই অঞ্চলে বা এই অঞ্চলটি দখল করে অটোমান সাম্রাজ্য। যদিও অটোমান সাম্রাজ্য একটি ইসলামিক শাসনতন্ত্রকে ফলো করত বা ইসলামিক শাসন ব্যবস্থায় ছিল এবং এই অটোমানরা 1517 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলটিকে শাসনকার্য পরিচালনা করেছে। প্রায় 400 বছর অটোমানদের দখলে অঞ্চলটি ছিল। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 17 সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধ প্রায় শেষ লগ্নে পৌঁছায়। আর এই সময় অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। আর অটোমান সাম্রাজ্যের পতন ঘটলে এই সমগ্র অঞ্চলটিতে উপনিবেশ স্থাপন করে ব্রিটিশরা। তাহলে ব্রিটিশরা 1917 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সমগ্র অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল। আর এই সময় ব্রিটিশরা ইহুদিদের সমর্থন পাওয়ার জন্য বেলফোর ঘোষণা
বা বেলফোর ঘোষণাপত্র প্রকাশ করেন। তাহলে বেলফোর ঘোষণাপত্র কি আছে? উনিশশো 17 খ্রিস্টাব্দে বেলফোর ঘোষণাপত্র প্রকাশ করে ব্রিটিশরা। আর এই ঘোষণাপত্রে ব্রিটিশরা প্রকাশ করে যে ফিলিস্তিনে একটি ইহুদিদের জন্য জাতীয় সরকার গঠন করা হবে। আর এই ঘোষণাপত্র প্রকাশ করার সাথে সাথে আরবীয় যে মুসলিম সম্প্রদায় তারা ব্রিটিশদের বিরোধিতা করতে থাকে, ফলে এক গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়। তাই পরবর্তী সময় ব্রিটিশরা অনুভব করে তাদের পক্ষে প্যালেস্টাইনের মধ্যে একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাই তারা এই দায়িত্ব রাষ্ট্রসংঘের হাতে দিয়ে দেয় এবং রাষ্ট্রসংঘ 1947 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ 1947 খ্রিস্টাব্দে প্যালেস্টাইনকে 3টে ভাগে বিভক্ত করে। তাহলে আমরা দেখব কিভাবে 3টে ভাগে বিভক্ত করেছিল। তাহলে ইউএন 1947 খ্রিস্টাব্দে প্যালেস্টাইনকে 3টে ভাগে ভাগ করে। যে সবুজ কালারের যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে ফিলিস্তিন, এবং সাদা অংশ যেটা রয়েছে সেটাকে ইসরায়েল হিসাবে ঘোষণা করে। এছাড়া প্যালেস্টাইনে আরেকটি বড় শহর জেরুজালেম, সেই জেরুজালেমটাকে তোমার ইউএন অর্থাৎ রাষ্ট্রসংঘের আন্ডারে রাখা হয়। এর কারণ জেরুজালেমে হচ্ছে 3টে ধর্মের কেন্দ্রস্থল, যেমন ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। এই কারণে ওই অঞ্চলটিকে কাউকে না দিয়ে ইউএনের আন্ডারে রেখে দেওয়া হয়। আর যখনই ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রসংঘ ঘোষণা করে তার পরের বছরই অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে 1948 খ্রিস্টাব্দে ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। তাহলে 1948 খ্রিস্টাব্দের মানচিত্র এইটা। এই যে সাদা অংশটা দেখানো রয়েছে এই সাদা অংশটুকুকে 1948 খ্রিস্টাব্দে ইসরায়েল একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। আর এই স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করার সাথে সাথে আরব বিশ্ব একসঙ্গে ইসরায়েলকে আক্রমণ করে এবং দীর্ঘ 1 বছর যুদ্ধ চলে। যুদ্ধে ইসরায়েল জয়ী হয় এবং আরবের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো পরাজিত হয়। আর ইসরায়েল জয়লাভ করার সঙ্গে সঙ্গে যে ফিলিস্তিন রয়েছে সেই ফিলিস্তিনের বেশ কিছু অংশ দখল করে নেয়, ফলে ফিলিস্তিনের আয়তন ছোট হয়ে যায়। এবং 1949 সালে যখন ইসরায়েল যুদ্ধে জয়লাভ করে এবং সেই সময় বিভিন্ন অংশ দখল করার পরে যে মানচিত্র সেই মানচিত্র হচ্ছে এইটা, অর্থাৎ 1949 সালের মানচিত্র এটা। এবং যখন স্বাধীন হয়েছিল 1948 সালের মানচিত্র এটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1949 সালে যুদ্ধ জয়ের পরে ফিলিস্তিন ছোট হয়ে গেছে এবং ইসরায়েলের আয়তন বড় হয়ে গেছে। এর পরবর্তী সময় আরব বিশ্ব ফের 1967 খ্রিস্টাব্দে ইসরায়েলকে আক্রমণ করে। আর এই যুদ্ধে ইসরায়েল মাত্র 6 দিনের মধ্যে আরব বিশ্বকে পরাজিত করে। আর এই সময় ইসরায়েল ফিলিস্তিনের যে অংশগুলো ছিল সমস্ত অংশগুলোকে দখল করে, যেমন গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক, জেরুজালেম, এই সমস্ত অংশগুলোকে ইসরায়েল দখল করে এবং দখল করার পরে শাসন করতে থাকে। আর এই সময় প্যালেস্টাইনে বা ফিলিস্তিনে 1964 খ্রিস্টাব্দে পিএলও গঠন করে। তাহলে পিএলও কে গঠন করেছিল? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠন করেছিল প্যালেস্টাইনের একজন বিখ্যাত নেতা ইয়াসির আরাফাত। তাহলে কত সালে পিএলও গঠন করেছিল? 1964 সালে। কে গঠন করেছিল? প্যালেস্টাইন নেতা ইয়াসির আরাফাত। এবং পরবর্তী সময় অর্থাৎ 1988 খ্রিস্টাব্দে এই পিএলও আলজেরিয়াতে নির্বাসিত হয়। পিএলও বা যে স্বাধীন প্যালেস্টাইন সংগঠন তৈরি করা হয়েছিল এবং আলজেরিয়াতে থাকাকালীন প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। অর্থাৎ প্যালেস্টাইন আধুনিক সময়ে স্বাধীনতা প্রাপ্ত হয় 1988 খ্রিস্টাব্দে। আর এই 1988 খ্রিস্টাব্দে যখন প্যালেস্টাইন স্বাধীনতা ঘোষণা করে তখন প্রায় 138টি দেশ
প্যালেস্তাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয়। এবং এর পরবর্তী সময় অর্থাৎ 1993 খ্রিস্টাব্দে অসলো চুক্তি হয় প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে। কি চুক্তি হচ্ছিল? অসলো শহরে চুক্তি হয়, তাই একে বলা হচ্ছে অসলো চুক্তি। আর এই অসলো চুক্তি অনুসারে ইসরায়েল তোমার প্যালেস্তাইনিদের একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয়। অর্থাৎ বলা হয় প্যালেস্তাইনরা যেখানে বসবাস করছে তারা স্বাধীনভাবে সেইখানে বসবাস করবে এবং তাদের নিজেদের সমস্ত নিয়মকানুন নিজেরাই তৈরি করবে, কেবলমাত্র তারা কোনো সেনাবাহিনী রাখতে পারবে না। তাহলে 93 সালে ইসরায়েল ফিলিস্তিনকে তাদের হাতে ফিরিয়ে দিয়ে তাদের একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এবং ফিলিস্তিন সেইভাবে তোমার বসবাস করতে থাকে, বা ফিলিস্তিনের জনগণ। পরবর্তী সময় দেখা যায় যে গাজা স্ট্রিপের শাসন করছে হামাস, এবং যে প্যালেস্তাইন রয়েছে প্যালেস্তাইনের শাসন করছে পিএলও, প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন। এক্ষেত্রে দেখা যায় পিএলওর সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু গাজা স্ট্রিপে যে হামাস বসবাস করে তাদের সাথে ইসরায়েলের এক বৈরী সম্পর্ক সৃষ্টি হয়। এবং 2023 সালের দিকে হামাসরা প্রায় 6000 রকেট ইসরায়েলের উপরে নিক্ষেপ করে, এবং ইসরায়েল তাদের উন্নত যে আয়রন ডোম সিস্টেম রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা, তার সাহায্যে সেই অধিকাংশ রকেটকে প্রতিহত করে। এবং পরক্ষণে ইসরায়েল হামাসের ওপরে অর্থাৎ গাজা স্ট্রিপের ওপরে প্রায় 2 বছর ধরে বিমান হামলা চালায়, এবং গাজা স্ট্রিপ বর্তমানে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাহলে এইভাবে প্যালেস্তাইন রাষ্ট্রটি গঠিত হয়েছিল এবং বর্তমান অবস্থায় রয়েছে। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করা হচ্ছে। তবে যারা এখন আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের A to Z জিএস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।